প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে লজিক গেটের একটা দ্বিতীয় ক্লাস নিব আমি। ইতিপূর্বে আমি লজিক গেটের উপর একটা ক্লাস নিয়েছি, আজকে 2 নম্বর ক্লাস। আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং বুঝতে পারবে। তো শুরুতেই আমি বলি যে প্রথম যে ক্লাসটি আমি নিয়েছিলাম লজিক গেটের উপরে, সেখানে আমি লজিক গেট এবং যুক্তি বর্তনী এগুলো সম্পর্কিত বিস্তারিত কথা বলছিলাম। তো আজকে আমি সেই বিষয় সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাব, তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আমরা বলছিলাম যে লজিক গেট কী জিনিস, অ্যাকচুয়ালি লজিক বর্তনী বা যুক্তি বর্তনী কাকে বলবো আমরা বলছি যে যে সমস্ত ডিজিটাল সার্কিট বা বর্তনী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বা নির্দিষ্ট একটা অবস্থায় কি সিদ্ধান্ত নিতে হবে সেসব সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে, তাকে বলা হচ্ছে লজিক গেট বা যুক্তি বর্তনী। আমরা সেটাকে আরও বিস্তারিত করব পরবর্তী সময়ে। তো আমরা বলছিলাম এই লজিক গেটগুলোর ইনপুট আউটপুট আলোচনা করার জন্য এক ধরনের গণিত আবিষ্কার করা হয়েছিল এবং ব্রিটিশ গণিতবিদ জর্জ বুল এই গণিত সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারে এই গণিতকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কিত বিস্তারিত কথা বলেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে বিস্তারিত পার্থক্যগুলো কি কি হতে পারে। শুরুতেই আমরা বলে নিচ্ছি যে যুক্তি বর্তনীগুলো কী জিনিস। আমরা বলছি যে এই যুক্তি বর্তনীগুলো হচ্ছে একটা সার্কিটের মূল প্রাণ, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের ডিজিটাল বর্তনীর সঙ্গ দিয়ে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করি তা হলো বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি, কম্পিউটার এবং এছাড়াও আরও দৈনন্দিন যে গুরুত্বপূর্ণ ব্যবহার্য জিনিসগুলোর আমরা করে থাকি সবগুলোর মধ্যেই এই যুক্তি বর্তনী রয়েছে। আমরা বলছিলাম এই যুক্তি বর্তনীর মাধ্যমেই প্রত্যেকটি যন্ত্র নিজে নিজে নির্দিষ্ট কার্য সম্পাদন করার ক্ষমতা অর্জন করে এবং এটি মানুষ তৈরি করে সেই যন্ত্রের মধ্যে দিয়েছে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে কম্পিউটারের নিজস্ব কাজ করার ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে সেটাকে বলা হয় কম্পিউটারের প্রসেসর। ঠিক যেমনটি করে মানুষের সমস্ত কার্যক্রম পরিচালিত নিয়ন্ত্রিত করে মানুষের ব্রেন, ঠিক একইভাবে কম্পিউটারের যে কাজকর্মগুলো পরিচালিত নিয়ন্ত্রিত হয় তা হলো প্রসেসর এর মাধ্যমে। আর এই প্রসেসরগুলো তৈরি করা হয় যুক্তি বর্তনীর সাহায্যে বা লজিক গেটের সাহায্যে। আমরা বলছিলাম এই যুক্তি বর্তনী বা লজিক গেট দিয়ে কোনো একটা সার্কিট বা কোনো একটা যন্ত্র বা কোনো একটা ডিভাইস যখন আমরা তৈরি করতে যাব তখন আমাদের এক ধরনের গাণিতিক অ্যানালাইসিস বা বিশ্লেষণ প্রয়োজন হয়। আর এই গাণিতিক অ্যানালাইসিস বিশ্লেষণ করার জন্যই আমাদের বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কার। এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা কোনো একটা যুক্তি বর্তনীর ইনপুট আউটপুটকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পারি। তোমাদেরকে আমি বলেছিলাম ইতিপূর্বে যে আমরা একটা কোনো কাজ করতে যাচ্ছি, তো এই কাজটা করতে গেলে আমাদেরকে একটি খসড়া রচনা করতে হয় বা একটা অ্যানালাইসিস করতে হয়। তো এই অ্যানালাইসিসটা যখন আমরা গাণিতিকভাবে করব, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটা আমাদেরকে করতে হবে যদি আমরা সেটা যুক্তি বর্তনীর ক্ষেত্রে বলে থাকি। আমরা বলেছিলাম যে সাধারণ বীজগণিত এবং বুলিয়ান যে বীজগণিত রয়েছে তার মধ্যে বিস্তারিত কিছু পার্থক্য রয়েছে। আমরা একটু ছোট করে সেই বিষয়গুলো দেখব এবং তার পরবর্তীতে সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে একটা ভ্যারিয়েবল, আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম যে ভ্যারিয়েবল বা চলক কী জিনিস। তো আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আমরা যদি এটাকে এভাবে একটু তুলনা করি, একটি ছকের সাহায্যে এটিকে আমরা উপস্থাপন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে জেনারেল অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ জেনারেল অ্যালজেব্রা আরেকটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। এই দুই ধরনের বীজগণিতের মধ্যে আমাদের বেশ কিছু পার্থক্য রয়েছে। তো তার মধ্যে আমরা প্রথম কথা বলবো যেটি, যে আমরা যদি একটা জেনারেল অ্যালজেব্রার ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল ধরি a প্লাস বি, তোমরা জানো a প্লাস বি হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। কেন? আমরা বলেছি যে a এবং b দুইটি সংখ্যার মধ্যে যোগ, কিন্তু কোন দুটি সংখ্যা তা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলিনি, যার কারণে এবং a এবং বির মান যেভাবে আমরা দিব সেভাবেই এই রাশিটার মান নির্ধারিত হবে। আমি যদি এর মান দিই 2, বির মান দিই যদি 5, তাহলে কিন্তু যোগফল বের হয়ে যাবে 7। ঠিক অনুরূপভাবে আমি যদি এর মান দিই -2, বির মান দিই +2, তাহলে কিন্তু রেজাল্ট আসবে 0। যেহেতু a এবং বির মান যে কোনো সংখ্যায় নিতে পারছে, যার কারণে বলা হচ্ছে a এবং bকে বলা হলো ভেরিয়েবল বা চলক। তো আমরা এখানে একটা জিনিস দেখব যে আমরা যদি সাধারণ বীজগণিতের কথা বলি তাহলে এই ভেরিয়েবল বা চলকগুলোর মান যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ +∞ থেকে
মাইনাস ইনফিনিটির যে কোনো সংখ্যা। কিন্তু আমরা যদি এটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বলি, অর্থাৎ এই দুইটি ভ্যারিয়েবল বা চলক যার মান পরিবর্তনশীল বা পরিবর্তন হতে পারে, যাদেরকে আমরা বলছি ভ্যারিয়েবল বা চলক, এদের মান সর্বোচ্চ হবে 0 অথবা 1, 0 অথবা 1। তো একইভাবে বির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, অর্থাৎ 0 অথবা 1 এর বাইরে কোনো মান হতে পারবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 1 নম্বরের মধ্যে এটা বললাম আমরা, 2 নম্বর মধ্যে হচ্ছে যে এই বুলিয়ান ভ্যারিয়েবল বা চলকগুলোর ক্ষেত্রে আমাদের যে মান হবে এ এবং বির মান, এ এবং বির মান সর্বোচ্চ কি হতে পারে, 0 অথবা 1, এর বাইরে কোনো মান হতে পারবে না। কিন্তু সেটা যদি আমরা সাধারণ বীজগণিতের ক্ষেত্রে বলি, এ প্লাস বি অর্থাৎ দুইটি ভ্যারিয়েবল, এদের মান কি কি হতে পারে, অর্থাৎ এদের মান আমরা বলেছি ইতিপূর্বে যে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি যে কোনো সংখ্যা হতে পারে। সো এদের মান কি হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যেমন 0.36। আর কি হতে পারে, আমরা বলতে পারি যে -7 অর্থাৎ মাইনাস সংখ্যা হতে পারে। এ এবং বির মান অর্থাৎ ভগ্নাংশ হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে মান কি হবে, 0 অথবা 1, এর বাইরে আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। এর পরবর্তীতে আমরা একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেমন 3 নম্বরের মধ্যে তোমরা জানো যে যদি আমরা এইভাবে a প্লাস বি লিখি, এটিকে বলা হয়, মাঝে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে অপারেটর। তোমরা ছোটবেলাও দেখেছো, এটার নাম হলো অপারেটর। অর্থাৎ অপারেটর মানে কি, যার নিজস্ব কোনো মান নাই কিন্তু কোনো কিছুর মধ্যে বা পাশে বসলে যার অর্থ দেয়, যেমন প্লাস, মাইনাস, তারপর হচ্ছে স্কোয়ার রুট, এগুলোকে বলা হয় অপারেটর। কেন, কারণ এদের নিজস্ব কোনো মান নাই। আমরা যদি বলি স্কোয়ার, এটা মানে আমরা যদিও বলি 2, কিন্তু অ্যাকচুয়ালি এটা 2 বলা যাবে না। এটার যদি আমরা কোনো একটা সংখ্যার উপরে দিই, যেমন আমরা যদি 4 স্কোয়ার, দেন কিন্তু আমরা বলতে পারছি যে 4 এর উপর পাওয়ার 2, কিন্তু ইন জেনারেল স্কোয়ার দেয়ার ইজ নো ভ্যালু, অর্থাৎ এর কোনো মান নাই। যার কারণে আমরা বলছি যে এই দুজনের মধ্যে যে সম্পর্ক হচ্ছে যার মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে অপারেটর। আর এ এবং বির পরিচয় জেনারেলি ভ্যারিয়েবল, কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি একটা গাণিতিক রাশি চিন্তা করি, তাহলে এ এবং বির পরিচয় হলো অপারেন্ট, অপারেন্ট। আচ্ছা, এবং এই প্লাস জিরোটা হলো অপারেটর। এই অপারেটরের যা কাজ তাকে বলা হচ্ছে অপারেশন। অর্থাৎ আমি আবারও বলছি, অপারেটরের যা কাজ তা হলো অপারেশন। জেনারেল অ্যালজেব্রা অর্থাৎ সাধারণ বীজগণিতের মধ্যে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে বা অপারেশন রয়েছে। যেমন তোমরা ছোটবেলা থেকে জানো যে যোগের অপারেশন, বিয়োগের অপারেশন, গুণের অপারেশন, ভাগের অপারেশন, এর অপারেশন এবং পৌনঃপুনিকের অপারেশন। তোমরা জানো পৌনঃপুনিক, হ্যাঁ, পৌনঃপুনিকের অপারেশন, এরকম অনেক কিছুই রয়েছে। কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এ ধরনের কোনো অপারেশন নেই, শুধুমাত্র 3টি অপারেশন রয়েছে। একটি হলো অ্যান্ড অপারেশন, যেটাকে আমরা বলছি ডট, আরেকটি হলো অর অপারেশন, যাকে বলছি আমরা প্লাস, এবং আরেকটি রয়েছে যার নাম হলো নট অপারেশন, যেটিকে আমরা পরিপূরক বা কমপ্লিমেন্ট বলি। এটা কিন্তু মাইনাস নয়। সো এই চিহ্নটা মানে মিন করছে যে আমাদের এই রকম দিয়ে এর মাথায় টান। সো আমরা এটি কমপ্লিমেন্টও বলতে পারি, পরিপূরকও বলতে পারি, বারও বলতে পারি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি জেনারেল বীজগণিত শিখতে হয় বা জেনারেল অ্যালজেব্রা শিখতে হয়, আমাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এর এবং এছাড়াও পৌনঃপুনিক সহ আরও অনেক কিছু অপারেশন রয়েছে, সেগুলোকে আমাদেরকে জানতে হবে। সরি আসলে পৌনঃপুনিক এখানে হবে না, এটা আসলে পৌনঃপুনিক, আমি একটু অন্য চিন্তা করে এটা লিখে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এর পর্যন্ত, এবং এছাড়াও রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই ধরনের কাজ, কিন্তু এরা হচ্ছে মৌলিক অপারেশন। তো এখানে আমাদের শুধুমাত্র অপারেশন রয়েছে 3টি, একটি হলো অ্যান্ড অপারেশন, একটি হলো অর, একটি হলো নট, এই 3টি অপারেশন। পরবর্তীতে 4 নম্বরে আমরা যদি চিন্তা করি, আমরা দেখতে পাই যে সাধারণ বীজগণিত যেটা রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে, যেমন tan x, log x, ln x, ঠিক আছে, e টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল ফাংশন এটাকে বলে। এছাড়াও আমাদের তোমরা জানো যে বীজগাণিতিক বেশ কিছু সূত্র রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab, এগুলো বিভিন্ন ধরনের কিছু সূত্র রয়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এছাড়াও রয়েছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ত্রিভুজ। এরকম বিভিন্ন বিষয়ে আমাদের ফাংশন রয়েছে, কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই ধরনের কোনো ফাংশন নেই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা গল্প তোমরা জানো, অলরেডি তোমরা দেখেওছো, আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা, সাধারণ অ্যালজেব্রা বিভিন্ন কাজে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, অথবা দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ বা বিভিন্ন কার্যক্রম করার জন্য। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা আমরা কোথায় ব্যবহার করব, অর্থাৎ ডিজিটাল বর্তনীর ক্ষেত্রে, অর্থাৎ ডিজিটাল বর্তনীর অপারেশন
বিশ্লেষণ করতে আমরা এটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর এটি আমাদের তোমরা জানো জেনারেল বীজগণিতের নানাবিধ ব্যবহার রয়েছে, অর্থাৎ নানাবিধ ব্যবহার রয়েছে, তোমরা জানো ইতিপূর্বে। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। আমরা এই পয়েন্টটা নিয়ে আজকে এখন একটু অ্যানালাইসিস করব এবং পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি, এবং এই কথাগুলো আমার গত ক্লাসেরই একটি অংশ, এবং আমি আরও নতুন নতুন জিনিসের দিকে সামনে আগাবো, যার কারণে আমি গত দিনের ক্লাসটি একটু রেফার দিচ্ছি। কারণ গত দিনের ক্লাসের বিষয়গুলো যদি একটু ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা দেখব যে আমরা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার তোমরা জানো ছোটোবেলা থেকে কোনো অঙ্ক শিখতে গেলে যে আমাদের যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ শিখতে হয়, তারপরে আমরা অঙ্ক করতে পারি। এখন আমরা এখানে বেশ কিছু অপারেশন অ্যান্ড অর নট, এই অপারেশনগুলো নিয়ে আমরা বেশ কিছু কাজ দেখব, এবং সেগুলো দেখতে পারলে আমাদের সামনের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো সুন্দর বোঝা যাবে। তোমাদের বইয়ের মধ্যে সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, যেগুলো আমি তোমাদের অলরেডি ছকের মধ্যে থেকে একটু আলোচনা করলাম। তোমরা এটা অবশ্যই বুঝে মাথায় রাখবে, কারণ তোমাদের অনেক সময় পরীক্ষা তো আসে যে সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কী কী ধরনের পার্থক্য রয়েছে। তো আমরা ইতিপূর্বে বলেছি যে একটা অপারেশন হচ্ছে অ্যান্ড অপারেশন, একটি অর, একটি নট। অ্যান্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম ঘটনা হচ্ছে যে অ্যান্ড অপারেশন। এন্ড অপারেশনটা আমরা কীভাবে বলি? এন্ড মানে হচ্ছে ডট, অলরেডি তোমরা জানো। তো এটিকে আমি বোঝানোর জন্য একটি ছোট্ট লজিক সার্কিট আমি ব্যবহার করব, একটু তোমাকে যুক্তি বোঝানোর জন্য, জাস্ট, এছাড়া আর কিছু না। তো আমরা যদি এইভাবে লিখি, এইভাবে আমরা একটা জিনিস দিতে পারি। অলরেডি তোমাদের গত ক্লাসে এটা নিয়ে কথা হয়েছিল, আমি এটাকে আগায় নিয়ে যাব, তারপরে আমি নতুন পড়াটা যোগ করবো এর সাথে। তোমরা একটু দেখতেই থাকো। সো এদিকে যদি প্লাস হয়, এদিকে যদি মাইনাস হয়। সো এখানে আছে এ, এখানে রয়েছে বি। সো আমি এই দুইটি জিনিসকে একটু বোঝানোর চেষ্টা করব। তো আমরা কি কাজ করতে পারি? আমরা একটা ছকের মাধ্যমে এটিকে উপস্থাপন করতে পারি, ঠিক আছে? তো সেই ছকটা কেমন হবে? তোমরা জানো যে এখানে আমি দুইটি সুইচ নিয়েছি। সো একটা সুইচ এ, একটা সুইচ বি আমি নিলাম, এ বি। যেহেতু আমি এটাকে তোমাকে অ্যান্ড অপারেশন বোঝার জন্য লিখেছি, তোমরা অবশ্যই ক্লাসটা খাতায় দেখে দেখে লিখবে, পরবর্তী সময়ে তোমাদের এটি কাজে লাগবে। অ্যান্ড অপারেশন মানে কি? দুটির আউটপুট হবে গুণ অবস্থায়, ঠিক আছে? এ ডট বি আমি অলরেডি লিখেছি। আচ্ছা, এখন দেখো আমার প্রথমত এইখানেও সুইচ অফ, এখানেও সুইচ অফ। তো দুইটি সুইচও অফ হয়েছে। আমরা জানি যে আমরা বলছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা কি, অর্থাৎ সত্য মিথ্যাকে বিশ্লেষণ করার জন্য, অর্থাৎ কোনো একটা সার্কিট বা বর্তনীর টু স্টেজ বা অফ স্টেজ এবং অন স্টেজকে বোঝানোর জন্য 1 এবং 0-র মাধ্যমে যে লজিক বোঝানো হয়েছে সেটিকে আমরা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ কোনো একটি বর্তনীর অবস্থাকে বোঝানোর জন্য আমরা এখানে 0-1 ব্যবহার করেছি। এখানে 0-1 আমরা কোনো সংখ্যা হিসেবে ব্যবহার করিনি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সুইচ অফ। সো এই সত্য মিথ্যা, অর্থাৎ দুইটি সুইচ অফ, যে এই অবস্থাটাকে আমরা প্রকাশ করব 0 দিয়ে 0 সো যখন 0 দেখছি, অর্থাৎ এই সুইচটা অফ, এই সুইচটা অফ, তাহলে দেখা যাবে আমার আলটিমেটলি কিন্তু বাতিটা জ্বলছে না। সো আমি এটাকে লিখবো 0। বিপরীত কেস, আমার এই সুইচটা অফ আছে এবং এটিকে যদি আমি অন করে দিই, তাহলে আমি দেখতে পাবো অর্থাৎ আমার বাতিটাও জ্বলবে না। এবার বিপরীত কেস, অর্থাৎ এটা অফ, এটাকে আমি অন করে দিলাম, তাও কিন্তু আমার বাতিটা জ্বলবে না, কারণ এখান পর্যন্ত ভোল্টেজ পৌঁছাতে পারবে না, যাতে করে বাতিটা আমার জ্বলছে না। এবার দুইটি সুইচকে আমি অন করে দিলাম, 1 ফাইনাল রেজাল্ট অন হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বইয়ের মধ্যে রয়েছে যে অ্যান্ড অপারেশন কি হয়, অর্থাৎ অ্যান্ড অপারেশন কি হয়, অর্থাৎ এই লাইনটার ক্ষেত্রে কি হয়েছে? 0.0 = 0। এই লাইনটার ক্ষেত্রে কি হয়েছে? 0.1 = 0। এই লাইনের ক্ষেত্রে 1.0 = 0। এই লাইনের ক্ষেত্রে 1.1 = 1। সো আমাদের যে এই যে অ্যান্ড অপারেশন, অলরেডি আমরা দেখলাম যে অ্যান্ড অপারেশন কি ঘটনা ঘটে, আমরা এটা দেখা শেষ অলরেডি। সো এইবার আমরা একটু কি দেখব? আমরা এবার দেখব হচ্ছে অর অপারেশন, অর্থাৎ অর মানে কি? প্লাস। এটা আমরা একটু দেখব। তো এর জন্য একটা বর্তনী আমরা এইভাবে চিন্তা করতে পারি, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হলো বি। সো আমরা আগেও বলেছি যে বুলিয়ান ভ্যারিয়েবল যে দুইটা, তাদের মান সর্বোচ্চ 0 এবং 1 হতে পারে, এর বাইরে কোনো কিছু হতে পারে না। যেহেতু দুইটি সুইচ রয়েছিল, সো দুইটি সুইচকে 2^2 মানে 4টি অবস্থা, তো 4টি অবস্থা তৈরি করা গেছে, এর বাইরে আর কোনো অবস্থা সম্ভব নয়। সো এইটার ক্ষেত্রে আমরা কি কাজ করব? আমরা যদি এই ক্ষেত্রে একটা ছক আঁকাই, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে লিখবা হচ্ছে অ্যান্ড, আমি আবারও বলছি এখানে লিখবা অর, বোঝার সুবিধার জন্য, মানে পরবর্তীতে তোমরা বুঝতে পারো সহজে। এ
বি, তোমরা জানো অর মানে কি প্লাস, প্লাস অপারেশন, সে প্লাস বি। তাহলে দেখো এই বাতিটাও যদি তুমি এই সুইচটাও যদি অফ রাখো, এই সুইচটাও যদি অফ রাখো দুইটি, তাহলে আমাদের আলটিমেটলি বাতিটা জ্বলবে না। বিপরীত কেস, এবার এটা অফ, এটাকে অন করে দিলাম, অফ অন, তাহলে বাতিটা কিন্তু আমার অলরেডি জ্বলবে। কেন? কারণ এই রাস্তা দিয়ে যেতে পারছে না ঠিকই, কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের ঠিকই ভোল্টেজ যাচ্ছে, যার কারণে কিন্তু আমার বাতিটা অন স্টেজে চলে যাবে। ঠিক আছে, আমি অন স্টেজে ধরলাম। এরপরে বললাম কি, অর্থাৎ এটাকে এবার ধরলাম আমি অন, এটাকে ধরলাম অফ, অন অফ, ফাইনালি বাতিটা জ্বলবে, কারণ একটা বিকল্প রাস্তা পেয়েছে। সো দুইটিকে অন করে দিলাম, অন অন, ফাইনালি কিন্তু জ্বলবে, কারণ এটা অন যদি আমি করে দিই তাও কিন্তু বাতিটা আমাদের জ্বলবে। সো এই অবস্থাটাকে যদি আমি এখন অর অপারেশন আকারে বলি, অর অপারেশন, অবশ্যই তোমরা এটা লিখে নিবে খাতায়। এই লাইনটাকে বোঝানোর জন্য কি লিখবো, 0 + 0 = 0, এই লাইনটাকে 0 + 1 = 1, এই লাইনটাকে 1 + 0 = 1, এই লাইনটাকে 1 + 1 = 1। দ্যাট ইজ আ কোশ্চিন, তোমাদের এটা হচ্ছে একটা প্রশ্ন যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাকচুয়ালি 1 এখানে কি মিন করছে। আমি আগেও বলেছি তোমাদেরকে যে অ্যাকচুয়ালি এখানে আমরা যে কথাটা বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ জর্জ বুল একজন ব্রিটিশ গণিতবিদ, তিনি সমস্ত ঘটনাগুলোকে দুইটি স্টেজে ভাগ করলেন, অর্থাৎ ডিজিটাল বর্তনীর যে অবস্থাগুলো সেটিকে তিনি দুইটি অবস্থায় ভাগ করলেন, একটা হলো অফ স্টেজ, একটা হলো অন স্টেজ। অফ স্টেজটাকে তিনি বললেন ফলস স্টেজ বা মিথ্যা লজিক, অন স্টেজটাকে তিনি বললেন হচ্ছে সত্য লজিক। তো এই যে অফ অন বা সত্য মিথ্যা এই ঘটনাগুলোকে প্রকাশ করার জন্য তিনি 0 এবং 1 ব্যবহার করলেন। যে ক্ষেত্রে লজিক ট্রু, অর্থাৎ সুইচটা অন স্টেজে থাকবে, সেটাকে তিনি প্রকাশ করলেন 1 দ্বারা, এবং যেখানে অফ থাকবে সেটাকে তিনি প্রকাশ করলেন 0 দ্বারা। আমি আবারও বলছি, এখানে 0 এবং 1 কোনো সংখ্যা নির্দেশ করছে না। যেমন আমি যদি এইভাবে একটা তোমাদের কাছে প্রশ্ন ছুড়ি যে বাবা, যে আমি যদি বলি যে এক্স হচ্ছে আমার হচ্ছে বয় এবং ওয়াই হলো আমার গার্ল, তো এখানে এই যে এক্স এবং ওয়াই কি অ্যালফাবেট নির্দেশ করছে? কখনোই না, কারণ এক্স নির্দেশ করছে কি বয়, ওয়াই নির্দেশ করছে কি গার্ল। তো ঠিক এখানেও এই যে আমরা লিখছি 1 এবং 1, এই দুটো কি নির্দেশ করছে? এই 1 নির্দেশ করছে যে আমাদের যদি এরকম একটা সার্কিট বা বর্তনী হয় যেখানে ফাইনালি আমাদের আউটপুট, অর্থাৎ বাতি যে আমার রয়েছে, অর্থাৎ লোড যে রয়েছে, সেখানে ভোল্টেজ পৌঁছানোর যদি দুইটি রাস্তা থাকে, এই দুইটি রাস্তায় যদি আমরা এস্টাবলিশ করে দিই, অর্থাৎ অন করে দিই, তাও কিন্তু আমার বাতিটা জ্বলবে। সো এই যে সুইচ দুটোকে অন বোঝাতে আমরা 1 ব্যবহার করেছি, এবং ফাইনালি যে বাতি জ্বলেছে সেটিকেও আমরা বোঝানোর জন্য 1 লিখেছি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে, তোমরা জানো যে বাইনারি যে যোগ করেছো তোমরা, সেটাতে দেখেছো 1 + 1 সমান কি হয়? 1 0 হয়। কিন্তু এখানে কি দেখলা? 1 + 1 সমান 1 হয়। সো এটা কেন হয়? তোমাদের এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 + 1 = 1, আবার 1 + 1 = 1 0, কেন? কারণ ব্যাখ্যা করো। যদি এভাবে প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে যে এখানে প্লাস নির্দেশ করছে যে লজিক্যাল অপারেশন অর, ঠিক আছে, আমি আবারও বলছি লজিক্যাল অপারেশন অর প্লাস নির্দেশ করছে, এবং 1 নির্দেশ করছে যে বুলিয়ান অ্যালজেব্রার কোন একটা অন স্টেজ। এক্ষেত্রে প্লাস এবং 1 আমরা বাইনারি যোগের ক্ষেত্রে যেটা নির্দেশ করছিল তা কিন্তু নির্দেশ করছে না, কারণ বাইনারি যোগের ক্ষেত্রে এই 1গুলো নির্দেশ করছে একটা বাইনারি সংখ্যা, আর যোগ নির্দেশ করছে বাইনারি যোগ, যার কারণে তার রেজাল্ট হয়েছে 1 0। কিন্তু এখানে 1 কোনো সংখ্যা নির্দেশ করছে না, নির্দেশ করছে লজিক লেভেল, যার এবং প্লাস কোনো বাইনারি যোগের অপারেশন মিস করছে না, এখানে প্লাস নির্দেশ করছে লজিক্যাল অপারেশন অর, যার কারণে 1 + 1 = 1 হয়েছে। আমি বারবার বলতেছি, সো আমি যদি ভাইবা নিয়ে সেখানেও প্রশ্ন করব, এবং যদি তোমাদের পরীক্ষা নিয়ে সেখানেও এই ধরনের প্রশ্ন থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো, তোমরা যত কলেজে পরীক্ষা দিবা সব কলেজে এইখান থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমার মূল গল্প হচ্ছে যে আমরা এন্ড অপারেশন শিখলাম, অর অপারেশন শিখলাম, একটু নট অপারেশনের কথা যদি আমরা চিন্তা করি, এই দুটো আসলে তোমাদের পরীক্ষায় মুখস্থ করার মতো বর্তনী নয়। অর্থাৎ এন্ডের আউটপুট কেন কখন 1 হয় সেটি বোঝানোর জন্য একটা লজিক্যাল জিনিস আমি উপস্থাপন করেছি, এখানেও একটা লজিক্যাল জিনিস তোমাকে উপস্থাপন করেছি তোমাকে বোঝানোর জন্য। তো এখানে একটা সুন্দর জিনিস তোমরা খেয়াল করো যে এই যে জিনিসগুলো এই দুইটির ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, 0 0 1 1 0 1 0 1, খুব সুন্দর একটা ধারা বা সিকোয়েন্স তৈরি হয়েছে। কেন? কারণ দুই জায়গার ক্ষেত্রে আমার দুইটি সুইচ ছিল, সো দুইটি সুইচের অবস্থা সর্বোচ্চ 4 ভাবে আমরা সাজাতে পারি, অর্থাৎ দুইটি একবারে অফ রাখতে পারি, একবার একটা অফ একটা অন, আবার ওইটা অন এটা অফ, অল্টারনেটিভ, তারপর দুইটি অন, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আর কোনো অবস্থা তৈরি করা সম্ভব নয়। আমরা এন্ড লজিক ক্ষেত্রে কি জানলাম? আমরা জানলাম দুইটি আউটপুট যদি 1 হয় তবেই কেবলমাত্র আউটপুট রেজাল্ট, দুইটি ইনপুট যদি 1 হয় তবেই কেবল একমাত্র আউটপুট 1 হবে, তাছাড়া কিন্তু কোনো ক্ষেত্রে সম্ভব নয়। অরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এটা দেখলাম আমরা এন্ডের ক্ষেত্রে। অরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুইটির মধ্যে যে কোনো একটির মান যদি 1 হয় আউটপুট হবে 1। দেখো দুইটির মধ্যে যে কোনো একটি 1 আউটপুট 1, যে কোনো একটি 1 1, দুইটি 1 1,
আমরা এটা দেখতে পেয়েছি। সো এর পরবর্তীতে আমরা দেখব যে নট অপারেশনটা আমাদের কিভাবে হচ্ছে। আমরা এন্ড দেখলাম, অর দেখলাম, নট দেখব। তো অ্যাকচুয়ালি নট অপারেশনটা কি জিনিস? নট অপারেশনটা খুবই ছোট। আমরা এন্ড অপারেশন দেখেছি, অর দেখেছি, নট দেখেছি। তোমরা দেখেছ সবাই যে এই যে আমরা এন্ড এবং অর এইসব ক্ষেত্রে যে বর্তনীগুলো লজিক মাধ্যমে বা লজিকটা বোঝানোর জন্য যে বর্তনীগুলো উপস্থাপন করেছি, এখানে সব ক্ষেত্রে কিন্তু ইনপুট অর এবং এন্ডের ক্ষেত্রে একাধিক হতে হবে, অর্থাৎ একাধিক সুইচ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কিন্তু নট হচ্ছে এমন একটা যুক্তি বর্তনী বা এমন একটি যুক্তিকাল বা লজিক্যাল অপারেশন যেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি মাত্র ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকবে। তো ব্যাপারটা কেমন? যেমন দেখো যে আমি যদি কোনো একটা ক্ষেত্রে মান দিই এ, তাহলে আমি এখানে পাবো হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে? সো এই জন্য আমরা বলছি একটি মাত্র ইনপুট এবং তার আউটপুটও হচ্ছে একটি, আমি যেটা বলছি, ঠিক আছে? সো দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি এর মান দিয়ে আমি এখানে 0, এখানে পাবো আমি 1, যদি এখানে 1, এখানে পাবো আমি 0। এটি হচ্ছে আমাদের নট অপারেশনের মূল বিষয়। সো আমি নট অলরেডি বুঝে গেলাম। এই নটে একটি মাত্র ইনপুট থাকে, অর্থাৎ সুইচ কিন্তু থাকবে একটি, অর্থাৎ একমাত্র যখন আমরা সুইচ অন করব তখনই কিন্তু বাতি মানে যদি অন করি তাহলেই বাতি নিভে যাবে, যদি অফ করি তাহলে বাতি জ্বলবে। ঠিক এইরকম একটা লজিকের কথা এখানে বলা হয়েছে। সো আমরা দেখলাম বুলিয়ান অ্যালজেব্রা, আমরা বলেছিলাম যে জর্জ বুল সত্য মিথ্যাকে ভিত্তি করে যে বিশেষ গণিত উপস্থাপন করেছিলেন যুক্তি বর্তনীগুলোকে অ্যানালাইসিস করার জন্য, তাকে বলা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছি। এই বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক অপারেশন রয়েছে, একটি হলো অ্যান্ড অপারেশন, একটি হলো অর অপারেশন, একটি হলো নট অপারেশন। আমরা তিনটি অপারেশন সম্পর্কে একটু দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক পোস্টুলেটস রয়েছে, অর্থাৎ তোমরা ছোটবেলায় দেখেছো যে কোনো একটা অধ্যায়ের অঙ্ক করতে গেলে সে অঙ্কের বেশ কিছু অনুসিদ্ধান্ত থাকে, বেশ কিছু আমাদের সূত্র থাকে। তো এই সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে আমরা পরবর্তী ধরনের অঙ্কগুলো সহজে করতে পারি। তো বুলিয়ান অ্যালজেব্রার এরকম বেশ কিছু পোস্টুলেটস রয়েছে বা অনুসিদ্ধান্ত টাইপের কিছু রয়েছে, যেগুলো তোমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে তুমি বিভিন্ন সময়ের যে কিছু অঙ্ক থাকবে বা বড় বড় যেগুলো গাণিতিক রাশি থাকবে সেগুলোকে তুমি সরলীকরণ বা সিম্পলিফিকেশন করতে পারবে না। তো এগুলো কিন্তু লাগবে, খুবই সুন্দর করেই লাগবে। তো তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা সবাই এটা একটু মুখস্থ করার চেষ্টা করবে, কিন্তু এটা মুখস্থ করার আপাতত মুখস্থ করবে, কিন্তু বেশ কিছু বুদ্ধি রয়েছে সেগুলো তোমাদের আমি পরে দেবো। আমি যদি আগেই তোমাদেরকে বুদ্ধিগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা পরবর্তী সময়ে সেগুলো মুখস্থ করবে না, কারণ এগুলো মুখস্থ করতে হবে। তুমি যদি পরবর্তী চাকরি জীবনেও যাও তখনও কিন্তু এখান থেকে তোমাদের প্রতিবারে একটা প্রশ্ন আসবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা জানো বিসিএস পরীক্ষা, এই বিসিএস পরীক্ষা থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় কিন্তু এই যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, অর্থাৎ যে মৌলিক পোস্টুলেটসগুলো বলবো, সেখান থেকে একটা টিকচুনো প্রতিবারই আসে। তো তোমাদের যাদের বই আছে তারা তোমরা সবাই দেখবা, তোমাদের নতুন বই মাহবুবুর রহমানের বই 239 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমি তারপরেও তোমাদের এটা ছবি তুলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা সেটা পড়ে মুখস্থ করার চেষ্টা করবে। তো এখানে বেশ কিছু পোস্টুলেটস রয়েছে, তো তার মধ্যে আমরা কিছু পোস্টুলেটস নিয়ে একটু কথা বলবো। তোমরা জানো ছোটবেলায় একটা জিনিস কথা বলেছো, ডি মর্গানস ল। অ্যাকচুয়ালি ডি মর্গানস লটা কি জিনিস? ছোটবেলায় পড়েছো ডি মর্গানস, তোমাদের সেট ফাংশনের মধ্যেও ছিল, হায়ার ম্যাথমেটিক্সও হয়তো বা ছিল, আমরা জেনারেল ম্যাথমেটিক্সও পড়েছিলাম আগে। এখন হয়তো বা সিলেবাসটা চেঞ্জ করার কারণে হয়তো বা তোমাদের জেনারেল ম্যাথমেটিক্সে নাই। সেট ফাংশনের অধ্যায়ের ক্ষেত্রে আমাদের একটা বিষয় ছিল ডি মর্গানস ল। তো আমরা এই ডি মর্গানস ল যে সূত্রটা রয়েছে সেটাকে আমরা এবার একটু বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো রয়েছে সেই মৌলিক অপারেশনগুলোর মাধ্যমে একটু আমরা সেটাকে একটু আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমত আমরা দেখে নিই যে মৌলিক অপারেশন রয়েছে কয়টি, তিনটি অপারেশন রয়েছে মৌলিক, অর্থাৎ একটি হলো অ্যান্ড অপারেশন, তোমরা ইতিপূর্বেই দেখেছো অ্যান্ড অপারেশন মানে ডট অপারেশন, তার মানে কি দেখছো 0.0 দ্যাট ইজ 0, তারপরে কি দেখছো 0.1 ইকুয়াল টু 0, 1.0 ইকুয়াল টু 0, 1.1 ইকুয়াল টু 1, তোমরা এটা দেখেছো। আরেকটা হলো অর অপারেশন, এটাও একটু আগে তোমাদেরকে দেখালাম। সো এই বিষয়গুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর সেটি কি 0 + 0 ইকুয়াল টু 0, 0 + 1 ইকুয়াল টু 1, 1 + 0 ইকুয়াল টু 1, 1 + 1 ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে নট অপারেশন, এটা মানে কি? এটা আসলে কিছুই না, এটা হচ্ছে এরকম যে 1-এর উপর যদি কমপ্লিমেন্ট হয় তাহলে হবে 0, 0-এর উপর যদি কমপ্লিমেন্ট হয়, অ্যাকচুয়ালি এটা ভেক্টর চিহ্ন না, জাস্ট 1 লিখে এর মাথায় একটা টান হবে এরকম শেষ, আর এটা হলো 0 হয়ে এরকম একটা টান, সরাসরি এটা হচ্ছে 1।
তো এই তিনটা অপারেশনের মাধ্যমে আমরা একটু প্রমাণ করব যে বুলিয়ান অ্যালজেব্রা, এটা এই অপারেশনগুলো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে রয়েছে, তোমরা জানো। এখন ঘটনা হলো যে আমাদের যে ডি মর্গানস ল রয়েছে, তোমরা জানো, ছোটোবেলাতেও পড়েছো, সেই ডি মর্গানসের যে সূত্র রয়েছে সেই সূত্রটাকে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। তো ডি মর্গানসের সূত্রগুলো অনেক কয়েক প্রকারের রয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম সূত্রটা লিখব ডি মর্গানসের সূত্র, অর্থাৎ 1 নাম্বার সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এটা একটা সূত্র রয়েছে। আর একটা হলো 2 নম্বর সূত্র রয়েছে a b হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এগুলো কিন্তু তোমাদের লাগবে। এটি হচ্ছে 2 ভেরিয়েবলের জন্য। আর যদি 3টা ভেরিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে কি, অর্থাৎ a b c হয়, তাহলে a প্লাস b প্লাস c হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা বলতে পারি a b c কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট। তো এই যে আমরা দেখলাম 2 ভেরিয়েবল এবং 3 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্র, এগুলো আমরা এখন দেখব এই সূত্রগুলোকে কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডি মর্গানের সূত্র। আরও বেশ কিছু সূত্র রয়েছে, আমরা সেগুলো দেখতে পারি। তো তার আগে তোমাদেরকে তোমরা যারা ক্লাস করছো, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি সূত্র রয়েছে। আমি সূত্রগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি যদি আমি সব কিছু এখন লিখতে যাই তাহলে কিন্তু আমার সময়টা অনেক চলে যাবে। সো আমি সূত্রগুলো ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকেই একটু সুন্দর করে পড়বে। আমি আপাতত যতগুলো সূত্র রয়েছে তার মধ্যে ডি মর্গান সূত্রটা আমি হাইলাইট করলাম, এবং সেই সূত্রটা আমি একটু বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে প্রতিপাদন করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, তো তোমরা সবাই একটু দেখো। আর অন্যান্য যে সূত্রগুলো রয়েছে সেগুলো তো ওখানেই রয়েছে। আচ্ছা দেখো, আমরা এই যে 2 ভেরিয়েবলের জন্য, অর্থাৎ 2টি চলকের ক্ষেত্রে যে ডি মর্গানের সূত্র রয়েছে সেটা আমরা প্রতিপাদন করব। প্রতিপাদন মানে প্রমাণ করব। তোমরা ছোটবেলায় দেখেছো যে প্রমাণ মানে কি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান সেম আসছে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। তো প্রথম ঘটনা, এটা অনেকভাবে পরীক্ষায় আসে, তোমাদের বলে যে 2 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্র দিয়ে প্রমাণ করো বা ব্যাখ্যা করো বা প্রতিপাদন করো, যে কোনোভাবে প্রশ্নটা থাকতে পারে। তো আমি প্রথম এই প্রশ্নটার সলিউশন করছি। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। সো এটি 3 ভেরিয়েবলের জন্য, আপাতত 2 ভেরিয়েবলটার জন্য আমি কথা বলছি। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে লেখা আছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তো দেখো এই দুইটা জিনিসের মধ্যে, অর্থাৎ 1 এবং 2 নাম্বার পয়েন্টের মধ্যে এ বি ছাড়া অন্য কেউ আছে কি? না, এ বি ছাড়া অন্য কেউ নাই। সো আমি প্রথমত কি কাজ করব, আমি এরকম করে একটা ঘর আঁকাবো। আমি কয়টি ঘর নিব সেটি আমি এখন আপাতত বলবো না, তুমি নিজেও জানো না যে কয়টি নিবা। তোমরা অনেকের আঙ্গুল দিয়ে আগে ঘর ঘর হিসাব করো, তারপরে কাজ করো। আমি কিন্তু যেভাবে বলবো সেভাবে তোমরা করবে, তাহলে খুব ভালো শিখবে। দেখো এ বি ছাড়া অন্য কেউ নাই। সো আমরা এই ঘরগুলোতে এ বিকে নাম দিয়ে লিখবো। আর এ বির মান সর্বোচ্চ কয় অবস্থা হবে, যেহেতু এ এবং বি 2টি ভ্যারিয়েবল, সো 2 টু দি পাওয়ার 2 মানে 4টা অবস্থা হবে। সো আমি এখানে একটা অবস্থা লিখবো, আরেকটা অবস্থা নিব, এখানে আরেকটা 2টা অবস্থা হয়ে গেল অলরেডি। আর তারপর হচ্ছে 3 নম্বর অবস্থা, তারপরে হলো 4 নম্বর অবস্থা, অলরেডি শেষ, আমার নেওয়া শেষ। তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমার মূল ভেরিয়েবল কারা, এ এবং বি। সো এর জন্য একটা লাইন আমি অলরেডি লিখবো, বির জন্য একটা লাইন লিখবো। ঠিক আছে, এর একটা লাইন লিখেছি, বির একটা লাইন লিখেছি, শেষ, এ বি লেখা শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এই লাইনটাতে তোমরা চলে যাও, এখানে কি আছে, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তার মানে কি, আগে এ প্লাস বি হয়েছে, তারপরে কমপ্লিমেন্ট আসছে, উপরের টানটাকে কমপ্লিমেন্ট বলে। এটা কোথা থেকে আসছে, নট গেটের লজিক থেকে আসছে। ঠিক আছে, সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমে লিখবো দেখো যে এইখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আলাদাভাবে আছে। যেহেতু আমি এ এবং বি নিয়েছি, সো পাশাপাশি আমি একটা একটা ঘর নিব, বি কমপ্লিমেন্ট একটা ঘর নিব। আমি আবারও বলছি, তোমরা অনেকে আগে আঙ্গুল দিয়ে হিসাব করে ঘর বানাও এরকম করে, তখন পরবর্তীতে আর কি হবে বলতে পারো না, তখন উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু। সো যেন উল্টাপাল্টা না হয় এই জন্য আমি বলছি, এই লাইনটাতে তোমরা সম্পূর্ণ এই 2টি লাইনের মধ্যে দেখবে এ বি ছাড়া অন্য কেউ নাই। সো এখানে এ বি আছে, এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে, তার মানে মূল ইনপুট হলো কারা, এ এবং বি। তারপরে কি নিব আমি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আমার নেওয়া শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এইখানে যেতে হবে। প্রথমত দেখো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে আমাকে আগে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে আগে এ প্লাস বি। সো আমি আগে এ প্লাস বি লিখবো, লেখা শেষ। এরপরে কি করব, এ প্লাস বি লিখে কমপ্লিমেন্ট দেবো। তোমরা এখন প্রশ্ন করতে পারো, স্যার কেন আপনি দিলেন? এই যে এখানে দেখো প্রথমে আছে এ প্লাস বি, তারপরে কমপ্লিমেন্ট। সো এ প্লাস বির জন্য একটা ঘর, তারপরে ওইটা লিখে একটা কমপ্লিমেন্ট দেওয়া শেষ। এরপরে দেখো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, যেহেতু আমি এ কমপ্লিমেন্ট অলরেডি আগে নিয়েছি, বি কমপ্লিমেন্টও আমি নিয়েছি, সো তাদেরকে নিয়ে শুধু ডট করে দিলেই আমার হয়ে যাবে। সো দেখো আমি এখানে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট নিলাম। তোমরা দেখো অলরেডি এই লাইনটার কাজ আমার হয়ে গেছে, আর কিন্তু নাই। এই লাইনটাতে চলে যাও, দেখো এ বি কমপ্লিমেন্ট। সো আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে এ বি নিতে হবে, এ বি আমি আগে নিব। তারপরে কি করব,
এ বি কমপ্লিমেন্ট আমি দিব, কারণ এ বি আগে তারপরে কমপ্লিমেন্ট আসবে, ঠিক আছে। সো এইটুকুনের কাজ শেষ। এবার এখানে দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অলরেডি নেওয়া আছে, তাদের মধ্যে কি করতে হবে, শুধু যোগ দিতে হবে। সো আমার আর লাগবে না, এটাই হচ্ছে লাস্ট। সো আমি এখানে ক্লোজ করে দিলাম। দেখো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। দেখো আমি কিন্তু অলরেডি জানি না আমার এখানে কয়টি কলাম আছে, আমি কিন্তু জানি না, বলতেও পারবো না, হিসাব করে আমাকে বলতে হবে। তো তোমরা যে কাজটা করো, আগে এরকম করে ঘর বানাও, তারপরে এইদিকে কলামগুলো হিসাব করে বসাও, তখন আর পরে কয়টি কলাম লিখলে কয়টি ঘর লিখলে সব উল্টাপাল্টা হয়, পরে আর কিছুই লিখতে পারো না। আমি আবারও বলছি, আমি এই ছকটা আমি কিভাবে করলাম তোমাদেরকে আমি আবারও বুঝাই দিচ্ছি। এটি আমাদের ডি মর্গানের সূত্রটাকে আমরা প্রমাণ করব কার মাধ্যমে, অর্থাৎ মৌলিক যে অপারেশনগুলো রয়েছে বুলিয়ান অ্যালজেব্রার, সেই মৌলিক অপারেশনগুলোর সাহায্যে আমরা এই ডি মর্গানের সূত্রটাকে প্রমাণ করব। কয় ভেরিয়েবলের জন্য? 2 ভেরিয়েবলের জন্য। তাহলে এখন প্রথম ঘটনা হচ্ছে, যেহেতু আমার 2টি ভেরিয়েবল, সো কয়টি অবস্থা হবে? 2 টু দি পাওয়ার 2 4টি। এটা একটা অবস্থা, এটা একটা অবস্থা, এটা একটা অবস্থা, এটা একটা অবস্থা। আর এই লাইনটাতে আমরা শুধু তাদের নাম লিখব। প্রথমত দেখো যে এখানে এ বি আছে, সো আমি এর জন্য একটা ঘর নিলাম, বির জন্য একটা ঘর নিলাম। এরপরে দেখো কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এর উপর টান আছে, ঠিক আছে, এটাকে বলে কমপ্লিমেন্ট। সো এ কমপ্লিমেন্টের জন্য একটা ঘর, বি কমপ্লিমেন্টের জন্য ঘর। সো আমার এইটুকুনের কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এখানে, দেখবো যে এ প্লাস বি কমপ্লিমেন্ট রয়েছে। সো আমরা যেহেতু প্রথমে এ প্লাস বি লেখা আছে, সো এ প্লাস বি আগে নিব, তারপর ওইটা লিখে আবার আমরা কমপ্লিমেন্ট দিব, ঠিক আছে। এরপরে কি দেখবো আমরা? এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অলরেডি নেওয়া আছে, সো তাদেরকে বসাই দিয়ে শুধু ডট করে আমরা রাখলাম, তার মানে এই লাইনটার কাজ আমার অলরেডি হয়ে গেছে। এখন দ্বিতীয় নম্বর লাইনে চলে আসলাম। দেখো এ বি কমপ্লিমেন্ট, সো আমি প্রথমত এ বি লিখবো, তারপরে এ বি লেখার পরে তারপর কমপ্লিমেন্ট দিব। সো এইটুকুনের কাজ আমার অলরেডি হয়ে গেল। এরপরে আছে কি? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অলরেডি নেওয়া আছে, সো সেই জিনিসটা বসায়া পাশাপাশি শুধু যোগ চিহ্ন দিলাম। সো এইটুকুনের কাজ আমাদের অলরেডি হয়ে গেল। এখন যেটি গল্প হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প, যে আমার এ বির মানগুলো আমি কিভাবে বসাবো। তোমরা ইতিপূর্বে জানো যে এ বির মান কিভাবে বসাতে হয়, তোমাদেরকে আমি এর আগেও বলেছি। যে দেখো আমরা যখন ছক আকারে বলেছিলাম, অর্থাৎ এর আগে যখন আমরা লজিক্যাল অপারেশন বলেছিলাম, তখন আমরা লিখেছিলাম একটা ছক লিখছিলাম, যে ছকটাকে বলা হয় ট্রুথ টেবিল। তো আমি বলছিলাম ট্রুথ টেবিল মানে কি? ট্রুথ টেবিল মানে হচ্ছে যে সারণী বা ছকের মাধ্যমে কোনো একটি যুক্তি বর্তনীর কি ইনপুট দিলে কি আউটপুট পাওয়া যাবে, সেটি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করব, তাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল। তো এখন ঘটনা হচ্ছে, সেখানে মানগুলো কিভাবে বসাতাম তোমরা দেখো, 0 1 1 1 সরি 0 0 1 1 0 1 0 1। সো এটা কার মান আকারে ছিল? এর মান আকারে ছিল। এটা কার মান আকারে ছিল? বির মান আকারে ছিল। তোমরা যে ছকটা দেখেছিলে ইতিপূর্বে, আর সেই জন্য আমরা লিখছি। সো এর মান প্রথমত কি হতে পারে? 0 হতে পারে। বির মান 0, পরে এর মান কি হবে? 0, বির মান 1, এরপরে এর মান কি হতে পারে? 1, তারপরে বির মান 0, এবার 1 1। সি এর বাইরে আর কোনো মান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা এভাবে যদি সুন্দর করে সাজাই নিই, তাহলে একটা সুন্দর সিকোয়েন্স হয় 0 0 1 1 0 1 0 1। আমি আবারও বলছি, তোমাদের মনে অনেক প্রশ্ন হতে পারে, বাবা একটা জিনিস চিন্তা করো, ধর এটা একটা সুইচ, এটা একটা সুইচ, ঠিক আছে। সো এই যে আমার এখানে একটা সুইচ রয়েছে, সো এই সুইচটা যদি আমি এ বলি, এই সুইচটা আমি যদি বি বলি, তাহলে প্রথম ঘটনা কি? দেখো তো বাবা, দুইটি সুইচে অফ আছে। সো কি করলাম আমরা? 0 0 দিলাম, মানে অফ মানে এটাও অফ এটাও অফ, এখানেও 0 এখানেও 0। এরপরে কি করলাম? এই সুইচটা অফ, এটাকে অন করলাম, আমরা অন করে দিলাম। সো 0 1। এরপরে কি করলাম? আমরা এইটাকে অন করলাম, এটাকে অফ করলাম, 1 0। এরপরে কি করলাম? আমরা দুইটিকে অন করলাম, 1 1। এর বাইরে কিন্তু এই দুইটি সুইচকে আর কোনো অবস্থায় রাখা সম্ভব নয়। এটি শুধু সুইচের ক্ষেত্রে না, দুইটি দরজার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, ঠিক আছে। একবার দুইটি দরজাকে আমরা লাগাই রাখলাম, পরের বার কি করলাম? একটাকে খুললাম, একটাকে লাগাই রাখলাম, পরের বার উল্টাই দিলাম, অর্থাৎ এটি খোলা ওইটি লাগা, তারপরে কি করলাম? দুইটিকে আমরা খোলাই দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এই কারণেই আমরা এখানে 0 0 1 1 0 1 0 1 আমরা করতে পেরেছি এবং আমরা করেছি। তো তোমরা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, এবং তোমরা যদি একবার ভালোভাবে বুঝতে পারো, যতগুলো ক্লাসই আছে সবগুলোই বুঝতে পারবে। আমি আবারও বলছি, এই লজিকেটের ক্লাসগুলো যারা সিকোয়েন্স মেনটেন করে দেখবে না বা রেগুলার করবে না, তাদের পক্ষে কিন্তু লজিকেট শেখা সম্ভব নয়। আর লজিকেট হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, আবার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা যদি একটু রেগুলার ক্লাস করো, তাহলে এই জিনিসটা তোমাদেরকে খুবই মজা লাগবে এবং তুমি ভুলবা না, এবং যে রকমই প্রশ্ন আসুক না কেন তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এবং এই সমস্ত প্রশ্নগুলোতে অ্যান্সার করলে কখনোই মানে মার্কস কম পাওয়ার সম্ভাবনা নেই। যত মার্ক থাকবে তত মার্কই তুমি পাবা, মানে কোনো কাটার কোনো অপশন নেই, একদম পিওর মার্কস, ঠিক আছে। তো আমরা দেখতেই থাকি। এখন একটা জিনিস খেয়াল করো, যে এখানে আছে এর মান কি আছে? 0 0 1 1।
তাহলে এখানে বলা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি এই মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 0 আছে যেহেতু এখানে, এর উপর কমপ্লিমেন্ট মানে তোমরা জানো যে 1 এর উপর যদি কমপ্লিমেন্ট হয় তাহলে কি হবে 0, 0 এর উপর যদি কমপ্লিমেন্ট হয় কি হবে 1। সো এইখানে এই লাইনের মান এইগুলি দুইটা হচ্ছে আমাদের মূল বেস, সো এগুলোকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এর মান আছে 0, তাহলে এই কমপ্লিমেন্টের মান কি হবে 1। ঠিক একইভাবে এর মান আছে 0, এ কমপ্লিমেন্ট মান কি 1। এখানে এর মান আছে 1, এ কমপ্লিমেন্ট মান হবে কি এই লাইনে 0, এখানে আছে 1, এখানে কি হবে 0, শেষ। তাহলে এখন বি কমপ্লিমেন্টের মান কিভাবে বের করব? এখানে আছে 0, তাহলে কি হবে 1, এখানে আছে 1 কি হবে 0, এখানে আছে 0, এখানে কি হবে 1, এখানে আছে 1, এখানে কি হবে 0। অলরেডি আমার কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যে এখানে আছে a প্লাস বি, তো প্লাস মানে কোন অপারেশন? অবভিয়াসলি অর অপারেশন, অর অপারেশন। তো অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি করতাম, সরি আমি এখানে একটা মেজর ভুল করেছি, আমি এক্সট্রিমলি সরি, এটা আসলে 1 হবে। তো একটা জিনিস খেয়াল করো যে এই ক্ষেত্রে একটা জিনিস কি ঘটনা ঘটেছে, অর্থাৎ দেখো এই ক্ষেত্রে যে লজিকটা ছিল, লজিকটা কি ছিল যে দুইটি ইনপুটের মধ্যে বা যতগুলো ইনপুটে থাকবে, দুইয়ের বেশি থাকতে হবে অবশ্যই, তো সেই ইনপুটগুলোর যে কোনো একটির মান যদি 1 হয় তাহলে আউটপুট রেজাল্ট হবে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে একটা 1 1, যে কোনো একটা 1 1, দুইটি 1 1। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আছে a প্লাস বি, প্লাস মানে কোন অপারেশন? অর অপারেশন, ঠিক আছে। সো প্লাস আছে কাদের কাদের মধ্যে? a এবং b এর মধ্যে। তো তোমরা দেখো এই দুইটার মধ্যে কোথায় 1 রয়েছে? 0 1, একটা 1, সো এখানে 1 1 0, একটা 1, দুটি 1 1, এখানে দুটি 0 0, শেষ। এখন দেখো এখানে কি লেখা আছে a প্লাস বি কমপ্লিমেন্ট, তার মানে এই লাইনে a প্লাস বির যে মান আছে সেই মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে। 0 আছে এখানে হবে কত 1, এখানে আছে 1, এখানে কি হবে 0, এখানে আছে 1, এখানে কি হবে 0, এখানে আছে 1, এখানে কি হবে 0। আমার কাজ শেষ। পরের লাইনে চলে যাও, আমরা দেখতে পাচ্ছি a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তাহলে মূল ইনপুট কারা, কাদের মধ্যে কমপ্লিমেন্ট রয়েছে, মানে কার উপরে কমপ্লিমেন্ট রয়েছে? a কমপ্লিমেন্টের এর উপরে কমপ্লিমেন্ট রয়েছে, এবং এদের মধ্যে সম্পর্ক কি রয়েছে? ডট রয়েছে। ডট মানে কোন অপারেশন? এন্ড অপারেশন। সো এখানে দেখো আমার ইনপুট কিন্তু নেওয়া ছিল a কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট, এই দুইটি জিনিস, ঠিক আছে, এই দুটি জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ডটের ক্ষেত্রে আউটপুট কখন 1 হয় তোমরা জানো, ডট মানে কি এন্ড অপারেশন। কখন 1 হয়? দুইটি মান 1 হলে 1 হয়। যদি তিনটি ইনপুট থাকতো, তিনটি 1 হলেই 1 হতো। যদি চারটি ইনপুট থাকতো, চারটা সুইচ থাকতো বা ইনপুট থাকতো, চারটার মান 1 হলেই 1 হতো, তাছাড়া কখনোই 1 হতো না। তোমরা দেখো এখানে a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট রয়েছে। সো দেখো দুইটি 1, তার মানে আমাদেরকে অবশ্যই এখানে 1 লিখতে হবে। দুইটি 1 নয় 0 লিখবো, দুইটি 1 নয় 0 লিখবো, এই দুইটি 1 নয় 0 লিখবো। কেন এই দুইটি নিচ্ছি? তোমরা দেখতে পাচ্ছ a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মধ্যে ডট আছে, সো a কমপ্লিমেন্ট এটা, বি কমপ্লিমেন্ট এটা। তাহলে ডট মানে কোন অপারেশন? এন্ড অপারেশন। করে যা হয় সেটা আমরা এই লাইনে বসিয়েছি। অলরেডি এর কাজ শেষ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ a এবং b দুইটার মধ্যে ডট আছে, কোনো চিহ্ন না থাকলে ডট ধরা হয়। সো ইনপুট হচ্ছে a এবং b, এই দুজনের মধ্যে ডট থাকলে কখনো 1 হয়, দুইটি মান 1 হলে 1 হয়, আদারওয়াইজ সম্ভব নয়। সো দেখো এখানে তোমরা কোন দুইটি লাইনের মধ্যে 1 দেখতে পাচ্ছ? লাস্টের লাইনে দুইটা 1, সো আমি লাস্টের লাইনের ক্ষেত্রে 1 লিখবো। আর কিন্তু কোথাও দুইটি 1 নাই, তোমরা চোখ দিয়ে দেখো কোথাও 1 নাই। সো যার কারণে আমরা 0 0 লিখবো। কেন 0 লিখবো? আবারও বলছি, ডট অপারেশন মানে এন্ড অপারেশন। সো যতগুলো ইনপুট থাকবে সবার মান হলেই 1 হবে, তাছাড়া সম্ভব নয়, আমি ওইভাবে লিখেছি। সো এখন দেখো এইটার মধ্যে কি আছে? কমপ্লিমেন্ট রয়েছে, অর্থাৎ a b কমপ্লিমেন্ট রয়েছে। সো 0 থাকলে এখানে কি হবে 1, 0 থাকলে এখানে কি হবে 1, 0 থাকলে এখানে কি হবে 1, 1 থাকলে কি হবে 0, শেষ। দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। সো দেখো a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তোমরা ইতিপূর্বে দেখেছো যে a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট করেছো। সো a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তোমরা করতে পারার কথা। যেমন দেখো এখানে ইনপুট কারা হচ্ছে? a কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট, এই দুইটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা, তাহলে তাদের মধ্যে কি চিহ্ন রয়েছে? যোগ। যোগ মানে কোন অপারেশন? অর অপারেশন। কখন 1 হয়? যে কোনো একটা মান 1 হলে 1 হয়। সো তোমরা দেখো এই দুইটির মধ্যে যে কোনো একটা 1 রয়েছে, অর্থাৎ দুইটি 1 রয়েছে, তার মানে তো 1 অবশ্যই হবে। যে কোনো একটি 1 রয়েছে, তার মানে 1 হবে। দুইটির মধ্যে যে কোনো একটি 1 রয়েছে, 1 হবে। দুইটি 0 রয়েছে, সো 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কাজ কিন্তু অলরেডি হয়েছে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কি আছে? a প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তার মানে ওইটা জিনিস কোনটা আমার? এই জিনিসটা আমার, তোমরা দেখতে পাচ্ছ এইটা। সমান সমান কি a কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। অলরেডি দেখো এই দুইটির মান আমার সেম হয়েছে কিনা, দেখো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান সেম হয়েছে কিনা, অর্থাৎ এটারও মান আসছে 1, এটারও মান আসছে 0, এটাও 0, এটাও 0। দেখো তোমরা ম্যাচিং পেয়েছো কিনা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের যে মান পাইলাম আমরা এইদিকে, ঠিক রাইট হ্যান্ড সাইডের মান আমরা এখানে পেয়েছি। সো অলরেডি আমার মিলে গেছে 1 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টে দেখো কি আছে? a b কমপ্লিমেন্ট। সো a b কমপ্লিমেন্ট কোনটা আমার? এইটা আমার a b কমপ্লিমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। এটা সমান কি? a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। অলরেডি এটাও কিন্তু আমাদের অলরেডি মিলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি মিলাই দিছি, তো অ্যাকচুয়ালি দেখো যে a b কমপ্লিমেন্টের মান 1 1 1 0,
এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট 1 1 1 0। সো এই যে দেখো আমাদের দুটি মান অলরেডি মিলে গেছে। সো এই যে আমাদের অলরেডি এইভাবে আমরা লিখবো যদি পরীক্ষায় আসে যে দুই ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটি ব্যাখ্যা করো বা প্রতিপাদন করো বা প্রমাণ করো, তাহলে জাস্ট এইটুকুন লিখে দিয়ে এটা লিখে যদি বলে প্রমাণিত তাহলে এখানে লিখবো প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। আর যদি বলে ব্যাখ্যা করো তাহলে তো এইভাবে লিখে দিলেই হয়ে গেল, আর কিছু লেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে প্রমাণিত লেখার কোনো প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যে প্রথম দিন হয়তো বা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, ব্যাপারটা আসলে অতটা কঠিন নয়, খুবই সহজ। তোমরা যারা একটু মনোযোগ দিয়ে দেখবে, আমি আবারও বলছি এই জিনিসগুলো পড়ার সময় আপাতত বইটে খোলাখুলি করে একটু গবেষণা বৈজ্ঞানিক চিন্তাভাবনা করার থেকে বিরত থাকবে, কারণ আমি না পড়ার কালে নিয়ে যদি তুমি বৈজ্ঞানিক গবেষণা শুরু করে দাও তাহলে তোমার মধ্যে হাজারো প্রশ্ন হবে এবং মাথার মধ্যে খুব তালগোল পাকায় যাবে। তো শেখার জিনিসটা কিছুই শেখাতে পারবে না, আমি বলবো একটা, তুমি বুঝবে আরেকটা। তো আমি সবাইকে বলছি যে যে জিনিসগুলো আমি যেভাবে বলবো ক্লাসে আপাতত সেগুলো শুনে সেভাবেই একটু আগানোর চেষ্টা করো। আগে যখন শিখে ফেলবা মূল জিনিসটা, অর্থাৎ বেসটা যখন তোমার শেখা হয়ে যাবে তখন তুমি বই ঘাটাঘাটি করবা, ঠিক আছে। তুমি যদি একটু একটু আমার পড়া দেখো আবার একটু একটু বই ঘাটো বা বই ঘেটেই সব শিখতে চাও যে আমি বই ঘেটেই সব শিখবো, তাহলে কিন্তু তোমার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমার পড়াটা তোমার কাছে একটু কঠিন মনে হবে বা ম্যাচিংপূর্ণ মনে হবে না। তো আমি মনে করি তোমরা আমার ক্লাসটার কথাগুলো একটু দেখবে এবং বোঝার চেষ্টা করবে, যখন বুঝতে বুঝতে একটু পাকা হয়ে যাবে তারপরে তখন তুমি বই ঘাটাঘাটি করবা, ইনশাআল্লাহ সবই তোমার কাছে একদম স্বচ্ছ মনে হবে। তো দেখো আমরা এইভাবে কাজ করেছি, আমরা দেখেছি যে দুই ভেরিয়েবলের জন্য আমরা ডি মর্গানের সূত্রটি প্রমাণ করেছি। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এবার তিন ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটা প্রমাণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি কাজ করতে হবে, ঠিক আছে। তো তিন ভেরিয়েবলের জন্য কি করার জন্য একটা জিনিস আমরা খেয়াল করব, তোমরা দুই ভেরিয়েবলটা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে। একটা জিনিস দেখো, যদি আমাদের এখানে তিনটি ভেরিয়েবল হয় এ বি সি, তাহলে আমাদের মোট ইনপুটের লাইন অর্থাৎ কয়টি লাইন হবে, মোট লাইন হবে 8টি। কেন? কারণ 2^3 = 8 হয়। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে মূল ইনপুট কারা, মূল ইনপুট কিন্তু হচ্ছে এ এবং বি, এ এবং বি, এটা একটা বিষয়। তো তোমাদের একটা জিনিস আমি শেখাচ্ছি যে এখানে দেখো তো বাবা যে বির ইনপুটের গঠনটা কেমন করে দেয়া আছে, 0 1 0 1 দেখতে পেয়েছো তোমরা। তাহলে তার সামনে যে এ রয়েছে তার ইনপুটের গঠনটা কেমন রয়েছে দেখো তো, 0 0 1 1। অর্থাৎ তোমরা অঙ্ক সময় অঙ্ক করেছো যে অনুরূপভাবে একইভাবে সিমিলারলি তোমরা জানো। তাহলে দেখো আমার যদি এইখানে একটা ভেরিয়েবল থাকতো এরকমভাবে এক্স যদি একটা ভেরিয়েবল থাকতো, তাহলে সেক্ষেত্রে তার মানটা কি হতো, ঠিক আছে। তোমরা এই দিকে দেখো তো, তাহলে কি ক্ষেত্রে কি হতো, অর্থাৎ দেখো যেহেতু এক্স একটা ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, তাহলে মোট ইনপুট হতো কয়টা, 3টা। তাহলে 3টা ইনপুটকে কয়টা ভাবে সাজানো যেত, 8 ভাবে সাজানো যেত। তাহলে আমার তো এখানে 4টা অবস্থা রয়েছে, তাহলে শেষে আরো কয়টা 4টা অবস্থা হতো, অর্থাৎ এরকমভাবে 4টা অবস্থা হতো, ঠিক আছে। তোমাদেরকে আমি পরের অঙ্কটা বোঝানোর জন্য চেষ্টা করছি। এই যে 4টা অবস্থা অলরেডি হয়ে যেত। তাহলে একটা জিনিস খেয়াল করো যে 1 2 3 4 5 6 7 8, কেন 8টা হলো, কারণ এক্স একটা আরেকটা ইনপুট আমাদের বেড়েছে সামনে, যার কারণে 8টা হয়েছে। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে লাস্টের ইনপুটের গঠনটা কি আছে, 0 1 0 1। তাহলে এখন কি হবে, 0 1 0 1, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে, অর্থাৎ 8 পর্যন্ত যাবে, শেষ। এরপরে তার সামনে যেটা আছে কি আছে, 2টা 0 2টা 1, তাহলে 2টা 0 আবার 2টা 1। তাহলে তার সামনে যেহেতু আমাদের একটা ভেরিয়েবল আমরা নিয়েছি, তাহলে তার মানটা কি হবে, দেখো একটা 0 এখানে এসে 2টা 0 হয়ে গেছে, তার সামনে কয়টা হবে, 4টা 0 4টা 0 4টা 1। এখন তোমার মনে হতে পারে স্যার, তোমরা অনেকেই প্রশ্ন করবে স্যার আমি এটা বুঝিনি, আমি কেমনে হলো। আমি আবারও বলছি অনুরূপভাবে, অর্থাৎ তোমার যদি এখন সুইচ হয় 3টা, তাহলে সেই সুইচ 3টাকে তুমি কয় অবস্থায় রাখতে পারবা, 2^3, মোট অবস্থা হবে 8টা। তাহলে এই 8টা অবস্থা কি কি অবস্থা হতে পারে, প্রথম 3টে সুইচে অফ, তারপরে 2টা সুইচ অফ একটা অন, তারপরে 2টা অফ একটা অন, ঠিক এরকম করে নিলে আমরা যদি উল্টাপাল্টা করে সাজাই তাহলে আমাদের ছকটা মেনটেন করা কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা সিকোয়েন্স ধরে আমরা করব। অর্থাৎ দুইটি ভেরিয়েবলের জন্য, দুইটি সুইচের জন্য আমরা যেভাবে সাজিয়েছি এ বি এর মান, ঠিক তেমনভাবে আমরা 3টি ভেরিয়েবলের ক্ষেত্রেও করব। আমি আবারও বলছি দুইটির জন্য মানের স্ট্রাকচারটা কেমন ছিল, অর্থাৎ 0 1, লাস্টেরটা 0 1। তাহলে তার সামনে যেটা ছিল তার গঠন কেমন ছিল, 0 0 1 1। তাহলে তার সামনে যদি আরেকটা থাকে 4টা 0 4টা 1, তার সামনে যদি আরেকটা ভেরিয়েবল থাকে তাহলে মোট ভেরিয়েবল হলো কত, 4টা। তাহলে 4টা ভেরিয়েবলের অবস্থা কয়টা হবে, 2^8, মানে সরি 2^4 মানে 16টা। তাহলে মানে কি হবে, লাস্টেরটা হবে 0 1 0 1, তারপরে আগেরটা হবে এইদিকে সামনের দিকে 0 0 1 1, তার আগেরটা কি হবে 4টা 0 4টা 1, তার আগেরটা কি হবে 8টা 0 8টা 1। সো এই যে আমি তোমাদেরকে এই লজিকটা দিলাম, সো এই লজিকটা দিয়ে আমরা এখন কি কাজ করব, আমরা 3 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটা প্রমাণ করব। তো সেটাই আমরা এখন দেখি, যেহেতু আমি এটাকে মুছে দিলাম, আমার এখন শুধুমাত্র 3 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটি প্রমাণ করে দেখাবো আমি, ঠিক আছে। তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ব্যাপারটা কী রকমভাবে করতে হচ্ছে।
একটু মূল জিনিসটা বুঝতে পারলেই তোমাদের বাকি জিনিসগুলো ক্লাস করা বা বোঝা সুবিধাজনক হবে। এই জন্য আমি ক্লাসটি শুরু থেকে সামনের দিকে আগাচ্ছিলাম, যে তোমাদের পরবর্তী বিষয়গুলো যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি পিছনের জিনিসগুলো একটু টেনে টেনে নিয়ে আসছিলাম। তোমরা হয়তো একটু তোমাদের কাছে মনে হচ্ছিল যে স্যার পুরানো পড়াচ্ছে, কিন্তু আমার একটা আলাদা উদ্দেশ্য ছিল, এই কারণেই আমি শুরু করছিলাম। ওকে, আমরা এবার 3 ভেরিয়েবলের জন্য তোমরা দেখতে পাবা, এবার 3 ভেরিয়েবলের জন্য আমরা দেখব। সো আমাদের প্রথম ঘটনা হচ্ছে যে আমার 3টি ইনপুট আমাকে নিতে হবে আগে, অর্থাৎ এখানে রাখিয়ে দিলাম আমি কয়টি মান নিব, অলরেডি আমি পরে এগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ আমি 3টি মান নিব, রাখলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা, অর্থাৎ আমাকে 8টা লাগবে, 2, তারপরে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8 অলরেডি হয়ে গেছে আমার 8টা। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা আমার সিরিয়াল। প্রথমে তাহলে মান কিসের নিব, তোমরা দেখতে পাচ্ছ এ, তারপরে মান কি নিব বি, কারণ দেখো এ বি সি রয়েছে, তারপর নিব কত সি। এখন আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে এ কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট আছে, সি কমপ্লিমেন্ট আছে। সো আমরা কি কাজ করব, এ কমপ্লিমেন্টের একটা ঘর নিব, তারপরে বি কমপ্লিমেন্টের একটা ঘর নিব, তারপরে সি কমপ্লিমেন্টের একটা ঘর নিব, নিয়ে শেষ। এখন দেখো এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, তার মানে কি নিতে হবে আমাকে আগে, আমাকে নিতে হবে কি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ছোট করে লিখি, এ প্লাস বি প্লাস সি, এরপরে কী করবো, এটার উপর কমপ্লিমেন্ট দেবো, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। এরপর কি লিখবো, অর্থাৎ এইটার কাজ শেষ হয়ে গেল, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট, শেষ। এরপরে অর্থাৎ এই লাইনটার কথা শেষ, এইটার নিয়ে এখন আমরা কাজ করবো। প্রথমে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এ বি সি, তারপর এ বি সি কমপ্লিমেন্ট, তারপরে কি লিখবো আমরা লাস্টের লাইন, তোমরা দেখতেই পাচ্ছ কি লিখতে হবে লাস্টের লাইনে, অর্থাৎ আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অলরেডি নেওয়া আছে। সো আমরা কি কাজ করতে পারি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট, লেখা শেষ। আমি কিন্তু এখন লাইন হিসাব করিনি যে কয়টি কলাম আছে, তোমরা কিন্তু এই কলাম হিসাব করতে করতেই মাথা খারাপ করে ফেলো পরীক্ষার হলে, ঠিক আছে। কোনো কিছু করতে হবে, আমি জানি না কয়টি কলাম রয়েছে আমার। সো আমার লাইনগুলো একটু সোজা হয়নি, তোমরা অবশ্যই সোজা করে করবা। তাহলে আমি কি কাজ করব, অর্থাৎ এটা হচ্ছে আমার 3 নাম্বার ইনপুট, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, তাহলে 3 নাম্বার ইনপুটের মান কি হবে 0 1 0 1 0 1 0 1। তাহলে তার সামনে কি হবে, এটা আমি একটু আগে তোমাদেরকে বুঝালাম, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, ঠিক আছে। তার আগে 4টা 0 4টা 1, শেষ। তাহলে এই কমপ্লিমেন্টের মান কি হবে, এই মানগুলো সব চেঞ্জ হয়ে যাবে, 0 আছে 1 হবে, তার মানে 4টা 0, তাহলে 4টা 1 হবে, তারপরে কি 4টা 0 হবে, ঠিক আছে। এবার বি কমপ্লিমেন্ট দেখো 2টা 0 2টা 1, তার মানে 2টা 1 2টা 0 2টা 1 2টা 0, দেখো কত স্পিডে পাচ্ছে, তুমি আরও ভালো পারবা দ্রুত। এখানে 0 1, তার মানে কি 1 0 1 0 1 0 1 0, শেষ। কেমনি হলো, 0 আছে 1, অলরেডি আমি কিন্তু করে ফেলছি পুরানো, ঠিক আছে। এখন এ প্লাস বি প্লাস সি, তার মানে কি তোমরা জানো কোন অপারেশন, অর অপারেশন, কখন 1 হয়, যে কোনো একটা 1 হলে 1 হয়। মূল ইনপুট কারা, এই 3 জন, অর্থাৎ এ বি সি। দেখো প্লাস যে কোনো একটা 1 হলে 1, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 0 কখন, 2টি 0 হলে 0। সো এই লাইনে দেখো 3টি 0 রয়েছে, যার কারণে 0 হবে, আর বাকি সব জায়গায় যে কোনো একটা 1 রয়েছে, তোমরা দেখো। তার মানে কি 1 1 1 1 1 1 1, শেষ। এর উপর কমপ্লিমেন্ট, তার মানে কি উল্টে যাবে, অর্থাৎ তোমরা হয়তো এটা বুঝতে পারছো না, একটু আমি একটু পরিষ্কার করে লিখি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, তাহলে এটা উল্টে যাবে 1 0 0 0 0 0 0 0, ঠিক আছে। এবার দেখো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট, তাহলে এবার আমার মূল ইনপুট কারা, এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এদের মধ্যে কি আছে ডট, ডট থাকলে কি মানে এন্ড অপারেশন, কখন 1 হয়, সবগুলো 1 হলে 1 হয়। সো দেখো এখানে 3 জনে 1 আছে, 1 হবে, আর বাকি কিন্তু 3 জায়গায় কোথাও আর 1 নেই। সো এগুলো 3টে সবগুলোর মান হবে 0। আমি বলছি যারা বুঝতে পারছো খুবই সহজ এগুলো, শেষ। এটার কাজ আমার অলরেডি শেষ। এখন কি আছে এ বি সি, তার মানে মূল ইনপুট কারা, এ বি সি। বাবা এখানে দেখো 3 জনের 1 থাকতে হবে, কারণ কোন অপারেশন, এন্ড অপারেশন, কখন 1 হয়, সবগুলো 1 হলে 1 হয়। 2টি থাকলে 2টি 1 হতে হবে, 3টি থাকলে 3টি 1 হতে হবে, তবে 1 হবে, তাছাড়া 1 হওয়া সম্ভব নয়। সো দেখো 3টি 1 কোথায় রয়েছে, লাস্টের লাইনে রয়েছে, এছাড়া আর কোথাও নাই। সো আমি যে লাস্টের লাইনে 1 লিখলাম, বাকিগুলো সব 0। এর উপর এবার কমপ্লিমেন্ট হবে, তার মানে কি হবে 1 1 1 1 1 1 1 0, শেষ। খুবই সহজ। এবার দেখো এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট, তাহলে ইনপুট কারা কারা তোমরা দেখতে পাচ্ছ, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তো এদের মধ্যে কি আছে, যোগ আছে। তো তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, কখন 1 হয়, যোগ মানে কি অর অপারেশন, যে কোনো একটি মান যদি 1 হয় তাহলে হবে 1, তাহলে 0 হবে কখন, সবগুলো 0 হলে 0 হবে, আদারওয়াইজ 0 হবে না। তাহলে দেখো তো বাবা এইখানে তোমাদের কোথায় 0 রয়েছে, সবগুলো
এই লাস্টের লাইনে 3টা মানে 0 রয়েছে, তো এই ক্ষেত্রে 0 হবে। আর বাকিগুলো তোমরা কি জিনিস খেয়াল করো, কোথাও আর 3টি মান 0 নাই, সো সবগুলি হবে কি 1। এই যে 1 1, খুবই সহজ, আমি লিখে ফেলেছি অলরেডি, আমার এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, কি আছে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট সমান কি এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট। তো তোমরা দেখো এই যে অলরেডি আমার এই জিনিস দুইটার মান একই হয়েছে, ঠিক আছে, একই হয়েছে, এটা 3 ভেরিয়েবলের জন্য এ বি সি। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা এই জিনিসটাও দেখতে পারি যে এই দুইটি মানও আমাদের সেম হয়েছে, আমরা বলতেই পারছি। দেখো অলরেডি আমি 2 ভেরিয়েবলেরটা সবাইকে আমি ক্লাসে করাই, তোমাদেরকে 2 ভেরিয়েবলেরটা আমি নিজে করে দিই, 3 ভেরিয়েবলেরটা সবাইকে হোমওয়ার্ক দিই। তো তোমাদের যেহেতু আমি 2 ভেরিয়েবলটাও করাই দিলাম ক্লাসে এবং 3 ভেরিয়েবলটাও ক্লাসে করাই দিলাম, তোমাদের মূল হোমওয়ার্ক হচ্ছে তোমরা 4 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটা তৈরি করে করবা, ঠিক আছে। 4 ভেরিয়েবলের জন্য ডি মর্গানের সূত্রটি তোমরা করে আমাকে অবশ্যই হোমওয়ার্ক হিসেবে দিবা, এটা 1 নম্বর হোমওয়ার্ক। আর 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে তোমাদের যে মৌলিক পোস্টুলেটসগুলো রয়েছে, যেমন a + 1 = 1, তারপরে হচ্ছে a ডট 0 = 0, a + a কমপ্লিমেন্ট = 0, 1। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই জিনিসগুলো যা আছে তোমাদের পোস্টুলেটস বইয়ের মধ্যে, মাহবুবুর রহমানের বই পেজ নাম্বার 239, তোমাদের হচ্ছে নতুন বইয়ের, এবং তারা যারা পুরানো বই ব্যবহার করো তাদের বই নাম্বার পেজ নাম্বার হচ্ছে 232। তো তোমরা যে কোনো বই থেকেই পড়তে পারো, যে কোনো বইয়ে পোস্টুলেটসগুলো ভালো আছে, মাহবুবুর রহমানের বইয়ে পোস্টুলেটসগুলো ভালোভাবে দেওয়া আছে। আমি তারপরেও তোমাদের ছবি তুলে আমি গ্রুপে শেয়ার দেবো, অবশ্যই সেগুলো দেখতে হবে। আর পরবর্তী ক্লাসগুলোটা আমি বোর্ডে নিব, কারণ এরপরের ক্লাসটা হচ্ছে বিভিন্ন ফাংশন সমাধান করতে হবে আমাদেরকে। আমরা বলেছিলাম যে একটা লজিক্যাল বর্তনী বা লজিক গেট বা যুক্তি বর্তনী তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমত গাণিতিক বিশ্লেষণ করতে হবে। গাণিতিক বিশ্লেষণ করে দেখতে হবে কিভাবে সর্বনিম্ন খরচে কম জটিলতায় একটা বড় বর্তনী বা একটা সার্কিট তৈরি করা যায়। তো এটা আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যে এটা হয় তা তোমাদের গাণিতিকভাবেই আমি প্রমাণ করে নেক্সট ক্লাসে দেখাবো। এর জন্য আমাকে সাহায্য করতে হবে, এবং আমাকে সাহায্য করার মানে হলো তোমাদের যে মৌলিক পোস্টুলেটসের কথা বলছি সেগুলো তোমাদেরকে সুন্দরভাবে, ঠিক আছে, খুব বেশি জিনিস কয়েকবার দেখি, আর পরবর্তীতে কিছু বুদ্ধি রয়েছে সেগুলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি যদি কেউ শুরু থেকে মনোযোগভাবে ঠান্ডা মাথায় দেখো, তার পক্ষে ক্লাসটি বোঝা খুবই সুবিধাজনক হবে এবং সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটি। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কটা কি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এই যে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, অর্থাৎ এইচডাব্লিউ হচ্ছে কি, অর্থাৎ 1 a + b + c + d। আচ্ছা, আমি একটু এই দিক থেকে লিখি, HW, ঠিক আছে, 1 a + b + c + d কমপ্লিমেন্ট = a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট ডট c কমপ্লিমেন্ট ডট d কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কি হবে, a b c d কমপ্লিমেন্ট = a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট প্লাস d কমপ্লিমেন্ট। সো এইটি তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই দিবা। আর যে মৌলিক পোস্টুলেটসগুলো আছে সেগুলো সবাই সুন্দর করে পড়বা, মুখস্থ করবা, এবং এগুলো আমাদের কাজে লাগবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটিতে যারা